আসসালামু আলাইকুম। আমরা আজকে আলোচনা করব রাইট ফর্মস অফ ভার্বস নিয়ে। রাইট ফর্ম অফ ভার্বস এর কিছু গুরুত্বপূর্ণ নিয়ম বর্ণনা করা হলো। তো এখানে প্রথম যে রুলসটা এই প্রথম রুলসটা হচ্ছে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইয়ের যোগ করতে হয়। এইটা আমরা মনে রাখতে হবে এই রুলসটা। তো এখানে উদাহরণ দেওয়া যায় যেমন হি ইটস রাইস, শি প্লেস ক্রিকেট। তো এই যে ভার্বের সাথে এস আছে, এখানে ভার্বের সাথে এস আছে, ইটস এর সাথে এস আছে, প্লেস এর সাথে এস আছে। মূল শব্দ হচ্ছে প্লে, মূল শব্দ হচ্ছে ইট। এসটা হয়েছে অতিরিক্ত, এসটা অতিরিক্ত কেন হয়েছে? এই রুলস এর কারণে হয়েছে। অর্থাৎ এখানে যে সাবজেক্ট আছে হি আর শি, এটা দুটোটাই কি থার্ড পারসন সিঙ্গুলার। তো সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন ভার্বের সাথে এস বা ইয়ে যোগ করতে হবে। ওই রুলস এর মধ্যে পড়ে, শর্তের মধ্যে পড়ে, এই জন্যই এস যুক্ত হয়েছে। তো আমরা সেন্টেন্স যখন তৈরি করব গঠনের সময় আমরা খেয়াল রাখবো যে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন ভার্বের সাথে এস বা ইয়ে যুক্ত হবে। নিচের উদাহরণগুলো খেয়াল করলে কিন্তু দেখি আমরা কি যে এখানে কিন্তু আবার এস বা ইএস নাই। এখানে মেক, মেকি, প্লে, প্লে উই এর যুক্ত হয়েছে না। কেন হয়েছে না? এখানে প্রথম যে এটার মধ্যে এই সেন্টেন্সটা মধ্যে হচ্ছে কি যে আই, সাবজেক্ট হচ্ছে আই। তো আইটা তো ফার্স্ট পারসন সিঙ্গুলার, ফার্স্ট হতে হবে কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার। মানে থার্ড পারসন হইতে হবে, সিঙ্গুলার হইতে হবে, এই দুইটা শর্তের মধ্যে পড়তে হবে। তাইলে আসবে এর যুক্ত। আর এখন এটা একটা ঠিক আছে সিঙ্গুলার কিন্তু থার্ড পারসন না, এর জন্য এর যুক্ত হবে না। আবার এটা থার্ড পারসন কিন্তু প্লুরাল, থার্ড পারসন কিন্তু প্লুরাল, অর্থাৎ একটা মিলে একটা মিলে না। তাইলে ওই শর্তের মধ্যে রুলস অনুযায়ী মিললে তখন আমরা আসবে এর যুক্ত করব। তাইলে মনে রাখতে হবে যে সাবজেক্ট শুধু থার্ড পারসন সিঙ্গুলার বলেই ভার্বের সাথে গিয়ে মেইন ভার্বের সাথে এস বা ইয়ে যুক্ত হবে, আদারওয়াইজ হবে না। এস বাই যুক্ত হবে না, যে শব্দ থাকবে মূল শব্দটাই ঠিক থাকবে। তারপরে হচ্ছে যে নাম্বার নাম্বার টু হচ্ছে কি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ এবং ইন্টিগ্রেটিভ করতে ডো বা ডাজ ব্যবহার করা হয়। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে অ্যাফার্মেটিভ বাক্যটাকে যখন আমরা প্রয়োজনে নেগেটিভ করব অথবা ইন্টিগ্রেটিভ করব, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে এটা অক্সিলিয়ারি ভার্ব ডু বা ডাজ ব্যবহার ছাড়া কিন্তু করা যাবে না। হ্যাঁ, প্রয়োজনে ডু বা ডাজ দ্বারা আহ, করতে হবে। তো এখানে ডু হবে নাকি ডাজ হবে, এটার ক্ষেত্রে কিন্তু রুলস আছে। এটার ক্ষেত্রে রুলসটা আমরা মনে রাখতে হবে। আমরা প্রথম মনে রাখবো যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাকে, অর্থাৎ প্রেজেন্ট ইন্ডিফিনিটের অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাকে নেগেটিভ এবং ইন্টারগেটিভ সেন্টেন্স তৈরি করতে হলে ডু বা ডাজ ব্যবহার করতে হবে। এখন ডু বা ডাজ কখন কিভাবে ব্যবহার করবে? প্রথম সাজেস মানে কি উদাহরণ বা যেমন। অ্যাফার্মেটিভ বাক্যটা হচ্ছে যে উই প্লে ফুটবল, এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স যে আমরা ফুটবল খেলি। এটা যখন আমরা নেগেটিভ করব, নেগেটিভের বেলা এখানে কি ব্যবহার হচ্ছে, এই যে উই ডু নট প্লে ফুটবল, অর্থাৎ এই যে ডু ব্যবহার করা হয়েছে, এই যে যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তো আমরা এই রুলসটা খেয়াল করি যে যদি আমরা নেগেটিভ এবং ইন্টারগেটিভ করি, আমি বলছি যে ডু বা ডাজ ব্যবহার করে, এখানে ডু নট, ডু ব্যবহার করেছে আর নেগেটিভ করার জন্য নট ব্যবহার করেছে। হ্যাঁ, এটা হলো অক্সিলিয়ারি ভার্ব। আর এই নটটা হচ্ছে নেগেটিভ একটা শব্দ, যে নেগেটিভ করতে গেলে অবশ্যই নট ব্যবহার করতে হবে। তো এই ক্ষেত্রে এই যে ডু নট ব্যবহার হচ্ছে, এখন ডাজ হলো না কেন? এখানে ডাজ হলো না কেন? কারণ এই যে এই উই অর্থ আমরা, এটা হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল। তো ডাজ ব্যবহার হয় থার্ড পারসন সিঙ্গুলার হইলে। এইখানে কিন্তু লেখা আছে। তো ইন্টারগেটিভের বেলা কি হচ্ছে, ডু উই প্লে ফুটবল, অর্থাৎ ডু ইন্টারগেটিভের বেলা ডোটা সাবজেক্টের আগে চলে আসবে, আর নেগেটিভের বেলা ডোটা বলতে সাবজেক্টের পরে। তো যেই সেন্টেন্সে ডাজ ব্যবহার হবে সেই সেন্টেন্সে মেইন ভার্বের সাথে এস বা ইয়ের যোগ হবে না। এন্ড যখন আমরা ডাজ ব্যবহার করি, কারণ ডাজের সাথে কিন্তু ইএস আছে, তো এইটা রুলসটা খেয়াল রাখতে হবে। যদি আমরা ডাজ ব্যবহার করি তখন কিন্তু আর মেইন ভার্বের সাথে এস বা ইয়ের যোগ হবে না। সাচেস উদাহরণ এখানে দেওয়া আছে। এই উদাহরণে বলে যে অ্যাফার্মেটিভে কি আছে, হি প্লেস ফুটবল। তো এইখানে আমরা স্বভাবতই জানি যে এখানে যে হিটা থাকার সিঙ্গুলার, এই জন্য এস বাই এর যুক্ত হয়েছে। আগের এক নম্বর রুলসটা যেটা আমরা দেখলাম আগে উদাহরণ এবং রুলসটা অনুযায়ী, তো ওই রুলসের কারণে কিন্তু এখানে এস বসছে। তো এইটাকে আমরা যদি নেগেটিভ করি, তো
তো হি ডাজ নট প্লে ফুটবল। তো এখানে ডাজ দিয়ে করা হয়েছে কেন, এখানে ডু দিয়ে করা হয়েছে কেন, কারণ এই ডোটা হয়েছে ফার্স্ট পারসন প্লুরাল, আর এই সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। তো থার্ড পারসন সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন ডাজ দিয়ে নেগেটিভ করতে হয়, ইন্ডিকেটিভও করতে হয়, নেগেটিভও করতে হয় ডাজ দ্বারা। আর থার্ড পারসন সিঙ্গুলার না হইলে ডু বোঝায়। সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হলেই আমরা ডাজ ব্যবহার করবো, আর যদি থার্ড পারসন সিঙ্গুলার না হয় তাহলে সবার বেলায় ডু হবে। তো এখানে ডাজ ব্যবহার হয়েছে যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার। ইন্টিগ্রেটিভের ক্ষেত্রে একই, ডাজ আগে বসছে শুধু এই, তো ডাজ হি প্লে ফুটবল। তো এখানে যে জিনিসটা বলা হয়েছে যে ডাজ ব্যবহার যখন করা হবে, যখন এই যে কথাটা কি বলছে যে যদি আমরা ডাজ ব্যবহার করি তখন ওই সেন্টেন্সে কিন্তু এস দিয়ে যোগ হবে না। তো হি ডাজ নট প্লে, ওই যে প্লের এসটা বাদ গেছে, এই যে প্লেস আছে এমন কিন্তু হয়েছে কি প্লে, এই এসটা বাদ গেছে কেন, এখানে ডাজ ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে ডাজ ব্যবহার করা হয়েছে, ইন্টিগ্রেটিভের গেল এখানে প্লে প্লে হইতেছে। তাইলে আমরা মনে রাখবো শুধু এতটুকু যে যখন আমরা ডাজ ব্যবহার করবো তখন কিন্তু এস বা ইএসটা মেইন ভার্বের সাথে যে এস বা ইএস থাকবে এটা বাদ যাবে। হ্যাঁ, ডাজ ব্যবহার করা ডাজ ব্যবহার করলে। তো এই আশা করি এটা বুঝতে পারছো। আর এরপরে 3 নম্বর রুলস, আমরা 2টা রুলস জানলাম, তারপরে হচ্ছে 3 নম্বর, 3 নম্বরটা হচ্ছে সর্বশেষ যেটা আজকে আমরা 3টা রুলস নিয়ে আলোচনা করব। তো এইটা হচ্ছে সর্বশেষটা হচ্ছে যে পাস্ট ইনডিফিনিট এন্ড ফিউচার ইনডিফিনিট টেন্স হলো, যখন আমরা পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স বা বাক্য গঠন করব, তো সেই ক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইএস না বসে সেই সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী ভার্ব বসবে, সেই টেন্সের, অর্থাৎ কোন টেন্স, পাস্ট টেন্স অনুযায়ী পাস্ট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী বসবে ভার্ব বসবে, ফিউচার টেন্সের স্ট্রাকচার অনুযায়ী ফিউচার টেন্সের ভার্ব বসবে। তো আমরা উদাহরণ দিতে পারি যে এখানে এই যে হি ওয়েন্ট টু স্কুল, তো এটা হচ্ছে হি ওয়েন্ট টু ছিল, গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, মানে পাস্ট ফর্ম মানে পাস্ট ইন্ডিফিনিট। তো পাস্ট ইন্ডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট। ভার্ব টু হচ্ছে কি, যেটাকে আমরা বলি যে ভার্ব, ভার্বের পাস্ট ফর্ম, ভার্ব টু হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। তো গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, গো হইলো ভার্ব ওয়ান মানে প্রেজেন্ট ইন্ডিফিনিট, আর গো এর পরে গো থেকে কি হবে ওয়েন্ট, ওয়েন্ট হলো পাস্ট ফর্ম। তো পাস্ট ফর্ম হওয়ার কারণে কিন্তু আমরা ভার্ব টু লিখছি। আর প্রত্যেক সেন্টেন্সে সাবজেক্ট থাকে, যেমন এই সেন্টেন্স সাবজেক্ট হচ্ছে কি হি, তারপরে অবজেক্ট থাকে, অবজেক্ট হচ্ছে কি স্কুল, আর টু রা প্রিপোজিশন, এটা ক্ষেত্র বিশেষে প্রয়োজনে প্রিপোজিশন বসাতে হয়। হি ওয়েন্ট টু স্কুল, সেই স্কুলে গিয়েছিল। আর এরপর হচ্ছে হি উইল গো টু স্কুল, তো এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। স্ট্রাকচার জানলে আসলে কোনো আমাদের ভুলার সম্ভাবনা কম। স্ট্রাকচারের মধ্যে আছে যেমন সাবজেক্ট প্লাস শেল উইল প্লাস ভার্ব ওয়ান প্লাস সাবজেক্ট। তো এখানে কিন্তু সাবজেক্টের উপরে অক্সিলারি ভার্ব আছে, শেল উইল অক্সিলারি ভার্ব, এরপরে ভার্ব আবার ভার্ব ওয়ান, ভার্ব ওয়ান মানে ওই প্রেজেন্ট ফর্মটা হয় আর কি। সাবজেক্টের পরে যে শেল উইল বসে, শেল উইল পরে ভার্ব ওয়ান অর্থাৎ প্রেজেন্ট ফর্ম হয়। যেমন এখানে হি উইল, এটা হি এর সাথে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার উইল বসা, শেল বসা আই এর সাথে আর কি। আর বেশিরভাগ ক্ষেত্রে তারপর সিঙ্গুলার বা সেকেন্ড পারসন এগুলোর সাথে কিন্তু উইল বসে। তো এই অক্সিলারি ভার্বের পরে কি এই যে গো কিন্তু প্রেজেন্ট ফর্ম, তার মানে কি ভার্ব ওয়ান, তাহলে ভার্বটা প্রেজেন্ট ফর্ম হবে। আমরা খেয়াল রাখবো যে শেল উইলের পরে ভার্বটা কি প্রেজেন্ট ফর্ম হবে। তো আমরা আসলে 3টা রুলস জানলাম। তো পরবর্তীতে ইনশাল্লাহ আবার আমরা হাজির হব। সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।